নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আসন্ন বিধানসভা নির্বাচনে উদ্বাস্তুরাই যে পাখির চোখ তা আরেকবার ফুটে উঠল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়। বৃহস্পতিবার চাকদহের নারকেল বাগান এলাকায় এক মিছিল এবং পরে সভায় অংশ নিয়ে দিলীপবাবু বলেন, কিলোমিটার রাস্তা খুলে রেখেছেন, সেখানে বেড়ে দেওয়া হচ্ছে না, বারবার জমি চাইলেও কেন্দ্র সরকার দিচ্ছে না। কারণ পূর্ব বাংলা থেকে মানে বাংলাদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভোটার আসবে, বাংলাদেশ থেকে অভিনেতারা এখানে প্রচার করতে আসবে নির্বাচনে, বাংলাদেশ থেকে অভিনেতারা এখানে দুর্গাপূজা উদ্বোধন করতে আসবে, বাংলাদেশ থেকে সিমি, জামাত, আল কায়দা, জেএমবির উগ্রপন্থীরা এসে বম বন্দুকের কারখানা করবে। এরা সবাই মিলে দিদিকে ভোটে জিতিয়ে দেবে। এই বাংলা আমরা চাই না। একবার ওপার বাংলা থেকে আমরা উদ্বাস্তু হয়ে এসেছি। এখানে এমন কোনো পরিবার নেই যারা ওপার বাংলা থেকে আসেননি। কেন এসেছিলাম? এই জন্য এসেছিলাম, মা বোনের সম্মান রক্ষার জন্য আর পূর্বপুরুষের ধর্ম রক্ষার জন্য। আজকে এই পার বাংলাতে এসেও মা বোনের সম্মান সুরক্ষিত নয়, আমাদের ধর্ম সুরক্ষিত নয়। এখানে দুর্গাপূজার বিসর্জন কবে হবে সেটা মমতা ব্যানার্জি বলে দেবেন, না হলে কোর্ট থেকে গিয়ে আদেশ নিয়ে এসে দুর্গাপূজা বিসর্জন দিতে হবে। বাংলাদেশে এই অবস্থা নেই আছে। এখানে স্কুলে সরস্বতী পুজো হবে কিনা তিনি ঠিক করে দেবেন। 50 বছরের সরস্বতী পূজা বন্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য কি বাংলা দেশ ভাগ করেছিলাম আমরা? এই জন্য কি ওপার বাংলা থেকে এখানে চলে এসেছিলাম রিফিউজি হয়ে? আর এই যে রিফিউজিরা, এই উদ্বাস্তু লক্ষ লক্ষ পরিবার, যাদের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি সেবা কাজ করেছিলেন, যাদের জন্য শ্যামাপ্রসাদ দিল্লির মন্ত্রিত্ব ছেড়ে চলে এসেছিলেন উদ্বাস্তুদের সেবা করার জন্য, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য বলেছিলেন। কোনো পার্টি করেনি, সিপিএম, কংগ্রেস, টিএমসি। এদের ভোট নিয়ে এত বছর ধরে রাজত্ব করেছে, তাদের নাগরিকত্ব দেয়নি। ভারতীয় জনতা পার্টি, শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে মোদী সবাই বলেছিলেন আমরা সুযোগ পেলে দেবো। তাই এবারে সরকার আসার সঙ্গে সঙ্গে বাংলার থেকে যেদিন 18 জন এমপি জিতে দিল্লি গেছেন, তখনই বিল এসেছে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু বাঙালিকে এখানে নাগরিকত্ব দেওয়ার জন্য নিশ্চিত করা হয়েছে। তার বিরোধিতা কে করলো? মমতা ব্যানার্জি করছে, সিপিএম করছে, কংগ্রেস করছে। যারা ইনাদের ভোট নিয়ে এদেরকে ভোটার বানিয়ে রেখেছেন, এদের নাগরিকত্বটুকু দেননি, এদের চাকরি বাকরি দেননি, তারা রাস্তার ধারে, রেল লাইনের ধারে, জলার মধ্যে খুঁটি বাঁশ পুঁতে টং ঘর করে বেঁচে আছেন, তাদের নাগরিকত্ব দেননি। আজ নরেন্দ্র মোদী, বিজেপি যখন নাগরিকত্ব দিতে যাচ্ছে, সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন মমতা ব্যানার্জি। তিনি অভিযোগ করেন, আমাদের যুবকদের পড়াশোনা করতে গেলে হায়দ্রাবাদে, ব্যাঙ্গালোরে যেতে হয়। যদি চাকরি করতে হয়, মাইগ্রেন্ট লেবার হতে গেলে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ যেতে হয়। আর বয়স্কদের চিকিৎসা করাতে যেতে হয় ভেলোর বা চেন্নাইতে। দিদিমণি স্লোগান দিচ্ছেন এগিয়ে বাংলা। কিসে এগিয়ে বাংলা? খুন, ধর্ষণে, হিংসায়, সিন্ডিকেটে আর কাটমানিতে এগিয়ে বাংলা। আমাদের যুবকদের যদি পড়াশোনা করতে হয়, হায়দ্রাবাদে, ব্যাঙ্গালোরে যেতে হয়। যদি চাকরি করতে হয়, মাইগ্রেন্ট লেবার হতে গেলে হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে যেতে হয়। আর বয়স্কদের চিকিৎসা করাতে হয় ভেলোর বা চেন্নাইতে যেতে হয়। আজ পশ্চিমবাংলায় কি পাওয়া যায়? দিদিমণি স্লোগান দিচ্ছেন এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা। কিসে এগিয়ে বাংলা? খুন, ধর্ষণে, হিংসায়, সিন্ডিকেট আর কাটমানিতে এগিয়ে বাংলা, দুর্নীতিতে এগিয়ে বাংলা। এই বাংলার জন্য কি আপনারা ভোট দিয়েছিলেন? এদিনের মিছিল ও সভায় অংশ নিয়ে সাংসদ সৌমিত্র খান বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্দনা, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্দনা করতে পারবো না। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, আরে তোমার কৈলাসর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু বিনয় মিশ্র ধরা পড়েছে, সে এখনো পাওয়া যাচ্ছে না, তাকে ওয়ারেন্ট বেরিয়েছে, বলছে আমি সৎ। বিনয় মিশ্রকে আমি তো বুঝতে পারছি না। আবার বলছে ভাইপো নাম, ভাইপো নাম বলুন, আমার নাম করে বলুন। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি তো চোর, তুমি ডাকাত, তুমি কয়লা মাফিয়া, তুমি বালি চুরি করো, তুমি প্রাইমারিতে চাকরির টাকা নিয়েছো, তুমি এসএসসির টাকা নিয়েছো, তুমি এসএসসির টাকা নিয়েছো, তুমি চাকরির টাকা নিয়েছো। তোমার এখানেও এজেন্ট রাখা আছে। একদিকে জ্যোতিপ্রিয় মল্লিক সমস্ত চালগুলোকে বিক্রি করে দিয়েছে, রেশন চালগুলোকে বিক্রি করে দিয়েছে। এদিনের সভায় আরও বক্তব্য রাখেন বিজেপি নেতা সৌমিত্র খান, জয়প্রকাশ মজুমদার, বিজেপির জেলা সভাপতি অশোক চক্রবর্তী প্রমুখ। প্রতিচ্ছবি সংবাদ। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। পুজোর মরশুমে সেজে উঠুন রূপসার গহনায়। রূপসা সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান।
রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। ओम चेताय ओम गोपानकृते ओम अर्धबिंदुधाय ओम धाराय ओम विश्व ओम युद्धकांकिन्ने ओम पदाकिन्ने ओम दयारंभाय। একদিকে যখন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করে চলেছেন সাংসদ সৌমিত্র খান সহ বিজেপি নেতারা, অপরদিকে তখন অনেকটাই বিজেপি ঘরানার মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা, করোনা মহামারী সহ সমস্ত অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিনভর চলল মহাযজ্ঞ। নদিয়ার গয়েশপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই সভায় দীর্ঘক্ষণ উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ মণ্ডল। তিনি সেখানে যজ্ঞে আহুতি দেন, শিবের মাথায় দুধ ঢালেন, আবার বসে খিচুড়ি প্রসাদও খান সতীর্থদের সঙ্গে। এদিন বিভিন্ন জায়গার সাধুরা এই যজ্ঞানুষ্ঠানে অংশ নেন। সারাদিন যজ্ঞের সঙ্গে চলে স্তোত্র পাঠও। এই যজ্ঞে এলাকার বেশ কিছু মানুষ যোগ দেন। দুপুরে সেখানে প্রায় 1010 মানুষকে প্রসাদ খাওয়ানো হয় বলে গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুকান্ত চ্যাটার্জি জানান। পরে রানাঘাট সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ মণ্ডল জানান, ओम कुंडसनाय ओम जगद्धात्रे ओम बुद्धमात्रे ओम जिनेश्वर्ये ओम जीनमात्रे ओम जिनेन्द्राय। দেখুন, বার্তা এটাই, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। সাধারণ মানুষের কল্যাণার্থে আমাদের দল তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময়, আপনারা জানেন যে কোভিডের সময় বাংলা যুবশক্তির মাধ্যমে 10টা করে ফ্যামিলির দায়িত্ব নিয়ে আমরা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে গেছি। সেই সময় আমরা যেমন কোনো রাজনীতি করিনি, ঠিক আজকের দিনে দাঁড়িয়েও আমরা বিশ্ব শান্তি মহোৎসব অনুষ্ঠানের মাধ্যমে গয়েশপুর তথা নদিয়াবাসী সমস্ত মানুষের কল্যাণার্থে, এবং আমরা জানি যে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে, এবং সেই মহাযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে কোভিড-19 এবং মহামারীতে মানুষ যেভাবে বিপর্যয় ঘটেছিল, সেই বিপর্যয় যাতে আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি। ভগবানের কাছে আমাদের এই প্রার্থনা, সমস্ত অশুভ শক্তি যাতে দূর হয় এবং মানুষ যাতে শান্তিপূর্ণভাবে এবং নিজেদের কাজকর্ম চালিয়ে যেতে পারে, এবং সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক। বাংলার প্রত্যেকটা মানুষের সুস্থতা কামনা করে আজকের এই যে মহাযজ্ঞ অনুষ্ঠান, সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা, আমার রাজনৈতিক অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা এবং মঙ্গলার্থে আমরা আজকের এই মহাযজ্ঞ অনুষ্ঠান। আপনি বললেন অশুভ শক্তি, অশুভ শক্তি তো মানে কোন দিকে বলতে বুঝাতে চাইছে? অশুভ শক্তি তো এখন চারিদিকে, মানুষ যারা ভালো কাজ করে তাদেরকে ক্ষতি করার যারা চেষ্টা করে, সেটাই অশুভ শক্তি। আপনারা দেখছেন যে বাংলাতে কে উন্নয়ন করেছে, কে মানুষের জন্য কাজ করেছে, কে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, আর যারা এই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এবং পৃথিবীতে যখন করোনা ভাইরাসের আক্রমণ এসেছিল, বাংলাতে যখন করোনা ভাইরাসের আক্রমণ ছিল, সেটা যেমন অশুভ শক্তি। আমরা মনে করি বাংলায় যে দলটি, ভারতীয় জঞ্জাল পার্টি, বিজেপির নামক যে দলটি বাংলার মানুষকে একে অপরের থেকে বিভেদ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, তারাও করোনা ভাইরাসের থেকে ভয়ঙ্কর। তাই এটাও একটা অশুভ শক্তি, এদেরও নির্মূল হোক, সেটাই আমরা এখানে প্রার্থনা করি। গয়েশপুর থেকে রঞ্জন ভট্টাচার্যের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ।
উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। রাজু শাড়ি সেন্টার, এখানে পাবেন ঢাকাই, জামদানি, টাঙ্গাইল সহ শান্তিপুরি তাঁতের প্রচুর কালেকশন। আমরা নিজেরাই শাড়ি প্রস্তুতকারক, তাই একমাত্র আমাদের কাছেই পাবেন ন্যায্য মূল্যে সঠিক মানের শাড়ি। রাজু শাড়ি সেন্টার, প্রোপাইটার মিলি দাস, আচার্যপাড়া, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 7602629564 অথবা 7001474918। টিকাকর্মীর বিশেষ ঘোষণা। নদিয়া তথা কৃষ্ণনগর শহরবাসীর কাছে আমাদের আবেদন, 2 ও 3 ফেব্রুয়ারি কর্মবিরতিতে আমরা যাচ্ছি। আমাদের দাবি, সমকাজে সমবেতন দিতে হবে। দীর্ঘদিন ধরেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন ওরা। বিভিন্ন উৎসব অনুষ্ঠান, ঝড় জল, বর্ষায়, শীতে আমরা যখন আনন্দ উৎসবে মেতে থাকি, ওরা তখন সতর্ক থাকে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার জন্য। বিদ্যুৎ দপ্তরে স্থায়ী কর্মী থাকলেও কার্যত গ্রাহকদের গোটা বিদ্যুৎ ব্যবস্থার পাহারাদারের কাজ করতে হয় অসংখ্য চুক্তিভিত্তিক ও ঠিকা শ্রমিকদেরই। জীবনের ঝুঁকি নিয়ে তারা সদা জাগ্রত থাকে বিদ্যুৎ ব্যবস্থা অবিচ্ছিন্ন রাখতে। কিন্তু তাদের জীবনের জন্য নেই কোনো বীমার ব্যবস্থা, নেই উপযুক্ত অর্থ। দিন রাত জীবনের ঝুঁকি নিয়ে কেটে তাদের সারা মাসে মেলে 6 থেকে 7 হাজার টাকা, তাও আবার নেই কাজের নিশ্চয়তা, যে কারণে তাদের জীবন জুড়েও যেন নেমে আসছে লোডশেডিংয়ের অন্ধকার। তাই তাদের একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই তারা সংশ্লিষ্ট দপ্তরের এ দরজা ও দরজা ঘুরছেন, কিন্তু কোনোই সুরাহা হচ্ছে না। সবশেষে দিন কয়েক আগে কলকাতায় বিদ্যুৎ ভবনে তাদের দাবি জানাতে গিয়ে জুটেছে পুলিশের নির্মম মার। এমনই দাবি বিদ্যুৎ দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের। এমতাবস্থায় তাদের কাজের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে রাস্তায় নেমেছে তারা। বৃহস্পতিবার নদিয়া সদর শহর কৃষ্ণনগরের রাস্তায় রাস্তায় বিক্ষোভ দেখালো চুক্তিভিত্তিক বিদ্যুৎ কর্মীরা। একই সঙ্গে তারা জানিয়েছে একান্ত নিরুপায় হয়েই আগামী 2 ও 3 ফেব্রুয়ারি গোটা রাজ্য জুড়ে তারা কর্মবিরতি পালন করবেন। ফলে ওই দুদিন বিদ্যুতের সমস্যা হলে কোনো রকম পরিষেবা মিলবে না রাজ্যবাসীর। আজকে যে কর্মবিরতিতে যেতে চলেছি 2 এবং 3 তারিখে, এর কারণ একটা, সেটা হচ্ছে যে বিদ্যুৎ পর্ষদে আজ পর্যন্ত আমরা যতদিন ধরে ঠিকাকর্মীরা কাজ করছি তার কোনো সুরাহা কিন্তু করেনি। আমরা বহুবার ডেপুটেশন দিয়েছি, সরকারকে জানানো হয়েছে, অনেক চিঠি আমাদের কাছেও আছে। কিন্তু দেখুন এই 22 তারিখ, 14 তারিখ এবং 22 তারিখ, এই দুটো দিন ছিল আমাদের আরও বেশি। ওই 14 তারিখে গেছে, সেদিনকেও কোনো সদুত্তর আমরা পাইনি। তার পরিপ্রেক্ষিতে 22 তারিখে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা আসুন, একটা কথা বলবো। কথা তো বললোই না, আমরা কিন্তু সুষ্ঠুভাবে কিন্তু ওখানে যা করার করেছি। আমাদের যে প্রতিবাদ ছিল সেটা কিন্তু আমরা সুষ্ঠুভাবে, পুরো সম্পূর্ণ সুষ্ঠুভাবে করেছি। তবুও কিন্তু আমাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে, মারা হয়েছে। কলকাতা বিদ্যুৎ ভবনে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু আমরা কিন্তু সুষ্ঠুভাবে করছিলাম, তবুও আমাদেরকে মেরেছে। তার কিন্তু এখনও পর্যন্ত প্রতিবাদ হয়নি। আমাদের 41 জনকে যে অ্যারেস্ট করেছিল পুলিশের, কেন করলো সেটাই তো বুঝলাম না। আমরা তো কিছু গণ্ডগোল করিনি, মারামারি করিনি, তার সদুত্তর কিন্তু আমরা পাইনি আজ পর্যন্ত। আমাদের যে 2 জনকে হাত ভেঙে দেওয়া হলো, একজনের পা ভেঙে দেওয়া হলো। হ্যাঁ, যদিও মহিলাদের উপরে কোনো নির্যাতন হয়নি এটা আমরা শুনেছি, এটা তো হতেও পারতো তখন, কিন্তু তাও তারা কিন্তু কোনো কর্ণপাত করেনি। আজ পর্যন্ত কিন্তু আমাদের কোনো সদুত্তর দেওয়া হয়নি, যার ফলে আমরা এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছি। 2 তারিখ এবং 3 তারিখ ফেব্রুয়ারি, 2 তারিখ এবং 3 তারিখ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ এবং 3 তারিখে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। করুন, কারণ আজকে জানেন তো প্রশাসনের কী হাল আছে, আমাদের বিরুদ্ধে সবসময় যাচ্ছে। যার জন্য বলছি দাদা, আপনারা আমাদেরকে একটু সাহায্য করুন এবং শহরবাসীর কাছে আমাদেরকে করজোরে অনুরোধ, তারা যেন আমাদেরকে সমর্থন করে। মানা হয়নি বলেই তো আমরা এই কর্মবিরতিতে যেতে চলেছি। বাধ্যতা বলো, এটা আমরা বাধ্যতা, মানে দেয়ালে পিঠ থেকে একটু আগে দাদা বললেন, আমাদের একজন আমার সহকর্মী বললেন, উনি বললেন না দেয়ালে পিঠ থেকে যাও, সেরকমই আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, যার ফলে আমাদেরকে যেতে হচ্ছে। আপনারা একটুখানি ভেবে দেখুন, যদি সৎ বুদ্ধি সম্পূর্ণ মানুষ অনেকেই আছেন, তারা একটুখানি ভেবে দেখুন যে আমাদের বেতন কী আছে আর আমরা কি কাজটা করি। যদি এইটুখানি তারা একটুখানি মনের ভেতর নেয়, তাহলে আমরা যা করতে চলেছি নিশ্চয়ই সমর্থন করবে। প্রতিচ্ছবি সংবাদ।
শীত পড়তেই সিটি বাজার সেজে উঠেছে শীতের পোশাকে। থাকছে সিলেক্টিভ আইটেমের ক্ষেত্রে আপ টু 40% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, মহিলাদের চুড়িদার, শাড়ি এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। শান্তিপুরে এখন নদিয়া জেলার প্রথম মেকআপ স্টুডিও ও ইউনিসেক্স ফ্যামিলি সেলুন ক্রিস্টাল। এখানে হেয়ার কাটিং, হেয়ার কালারিং, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং সহ পুরুষ ও মহিলাদের যাবতীয় রূপচর্চার দায়িত্বে রয়েছেন এক্সপার্ট প্রফেশনাল হেয়ার কাটার ও বিউটিশিয়ান। আমাদের ঠিকানা 42/1 নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। মোবাইল 9091472852 অথবা 7407232300। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে যখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে, করোনা প্রায় নির্মূল হওয়ার পথে, তখন বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় খোলার দাবি সহ অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের অবিলম্বে অবসরকালীন ভাতা প্রদানের দাবিতে বৃহস্পতিবার দুপুরে নদিয়া জেলা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল কৃষ্ণনগরের স্কুল পরিদর্শকের অফিসের সামনে। কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনের জেলা সম্পাদক গিরিজা শঙ্কর রায় বলেন, বর্তমান পরিস্থিতিতে করোনা মহামারীর প্রভাব অনেকটাই কমে গিয়েছে, যার ফলে ট্রেন, বাস চলাচলের অনুমতি দিয়েছে সরকার। ফলে স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে জনজীবন। এই পরিস্থিতিতে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে ফেব্রুয়ারি থেকে পুনরায় পঠন পাঠন শুরু করা উচিত বলে তিনি দাবি করেন। বিক্ষোভ সমাবেশ শেষে এদিন এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরে এক স্মারকলিপিও জমা দেয়। আপনাদের কি কারণে এই ডেপুটেশন? মূলত আমরা এখানে সমাবেত হয়েছি যে কোভিড-19 প্রায় নির্মূলের পথে, তবু বিভিন্ন বিদ্যালয়ে কেন এখন পঠন পাঠন শুরু হয়নি, সেই পঠন পাঠন দ্রুততার সঙ্গে শুরু করতে হবে, পড়ার পরিবেশ এখানে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সেই জন্য মূলত এখানে আমরা উপস্থিত হয়েছি। তাছাড়াও এই আমাদের মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, এবং এই আমরা আমাদের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে আমরা ডিআই অফিসে সমবেত হয়েছি। রিভাইস পেনশন, ফাইনাল পেনশন, বিভিন্ন গ্র্যাচুইটি সঠিক মতো আমাদের শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষকরা এখানে পাচ্ছে না, খুব বেদনাদায়ক। আমরা সেই 28/5/2020 থেকেই আমরা শুরু করেছিলাম মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে যে দ্রুততার সঙ্গে এই অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রায় 1200-র ওপরে অবসরপ্রাপ্ত শিক্ষক রয়েছেন, তাদের ফাইনাল পেনশন, তাদের রিভাইস পেনশন দ্রুততার সঙ্গে সেখানে প্রদান করতে হবে। কিন্তু এই ডিআই অফিসের কাজের কচ্ছপ গতির জন্য চালানোর জন্যে আমাদের কিন্তু এই অবসরপ্রাপ্ত শিক্ষকরা সেখানে সঠিক সময় তারা পেনশন পাচ্ছে না। প্রতিচ্ছবি সংবাদ। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। লো ব্যাক পেন, অস্টিও অর্থরাইটিস, স্পন্ডেলাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার, গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। 26শে জানুয়ারি তারিখে দেখতে দেখতে 37-এ পা দিল শান্তিপুর তথা নদিয়ার জনপ্রিয় সংবাদ পাক্ষিক সমাজের প্রতিচ্ছবি। এই উপলক্ষে শান্তিপুর বড় গোস্বামী পাড়ার তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে এক আন্তরিক পরিবেশে পত্রিকার পুরনো দিনের সংবাদকর্মী থেকে পাঠকরা তাদের মতামত ব্যক্ত করেন। সভা শেষে শান্তিপুর বন ও পরিবেশ কর্মী অনুপম সাহার হাতে সাপ ধরার জন্য অত্যাধুনিক সরঞ্জাম সম্বলিত একটি কিট তুলে দেওয়া হয়। সেই সভায় বিভিন্ন বক্তাদের বক্তব্যের নির্বাচিত অংশ এখানে তুলে ধরা হলো। চালনা করেছে এবং বিভিন্ন জায়গায় নিজে ঘুরে একলা ঘুরে সঙ্গে কাউকে পাইনি, একলা ঘুরে সে সমস্ত সংবাদ সংগ্রহ করেছে। এখন হয়তো তাকে অনেকে সহযোগিতা করছে বা ভবিষ্যতে করবে। যাই হোক,
তার এই মানে উদ্যোগকে আমি কি মানে কিভাবে সাধুবাদ জানাবো তার আমার ভাষা নেই। আর যখন জন্ম হয়েছে তার ঠিক 4 বছর বয়স থেকে পত্রিকা মানে আমার মানে বলার কোনো ধৃষ্টতাই নেই এই সম্পর্কে আর কি। একটা পত্রিকা 37 বছর ধরে দীর্ঘ সময় শান্তিপুরে প্রকাশিত করা, এটা একটা মহৎ কাজ বলে আমি মনে করি। এবং আমাদের সকলের প্রিয় সত্যনারায়ণ গোস্বামী একটা অসাধ্য সাধন করেছে, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রতিচ্ছবি পত্রিকা তিনি তার অভাব অনটন সমস্যার মধ্যে থেকেও, নানান প্রতিকূলতার মধ্যে থেকেও আমরা দেখেছি যে সত্যদা পত্রিকাটা চালিয়েছে। এবং আমরা যে শান্তিপুরের মানুষ যেভাবে সাহায্য সহযোগিতা করা দরকার, সব ক্ষেত্রে সেই সাহায্য সহযোগিতা আমরা আমাদের দিক থেকে করে উঠতে পারি। অর্থনৈতিক সমস্যা যেমন থেকেছে, আমরা খুব গর্ব করে বলতে পারি এটা প্রতিচ্ছবি বা চেতনা হচ্ছে পত্রিকা বা সত্যদ্বারা হচ্ছে এটা করেছে। মানে কিন্তু গুণমানে কিন্তু আমরা শান্তিপুর আমাদের জেলা বা রাজ্যের অন্যান্য সঙ্গে আমাদের মানটা কিন্তু হচ্ছে, স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেকটা হাই, উচ্চমানের। আমি যেটা বলতে চাইছি, শেষে আমাদের পত্রিকা যেমন আছে সমাজের প্রতিচ্ছবি থাকুক, এটা আমার নস্টালজিয়া। আজও আমার কাছে সমাজের প্রতিচ্ছবি রয়েছে। সমাজের প্রতিচ্ছবি শুধু নেই, সমাজের প্রতিচ্ছবি পুজো সংখ্যার সমালোচনা ডেলি কাগজে, আনন্দবাজার এবং নাম করে বলছি যুগান্তর, গণশক্তিতে বেরিয়েছে, সেই কাগজের কপিও বোধহয় আমার কাছে আছে। পুজো সংখ্যা যে সমাজের প্রতিচ্ছবি, সেই তার যে রিভিউ, সেই রিভিউটাও আমার কাছে আছে। কারণ আমি সমাজের প্রতিচ্ছবিকে কতটা ভালোবাসতাম, এখনো বাসি বলে ছুটে এসেছি কাঁচারাপাড়া থেকে এইখানে। 37টা বছর ধরে একটা পত্রিকা, তার মানে কি, মানে সেই 2 পয়সার পত্রিকা, সেইটা চালানো খুব মুখের কথা নয়। সেটা আমি খুব অল্প দিনেই উঠেছি। আরো একটা পত্রিকা শান্তিপুর থেকে বেরোতো, অমিতাভ মৈত্র, বুড়োদা আর আমি দুজনে মিলে বেশি দিন চালাতে পারিনি, কিন্তু চালাতে গিয়ে বুঝেছিলাম যাতনা কাকে বলে। এই চালাতে গিয়ে যে বুঝতে পারছি ব্যাপারটা খুব সহজ নয়, সেটা বন্ধুস্থানীয় সত্যনারায়ণ গোস্বামী 37টা বছর ধরে কিভাবে চালিয়ে এসছে সেটা বোঝার ক্ষমতা একটু পাই। যাই হোক, আজকে যতই পোর্টাল নিউজ থাকুক, যাই থাকুক, যেখানে যত কিছুই বেরোক, সংবাদপত্রের ভূমিকা ছিল, আছে, থাকবে। প্রায় 32 বছর আগের কথা, প্রথম আমি সত্যনারায়ণের সঙ্গে যোগাযোগ হলো। সেবার আমি গিয়েছিলাম এলাহাবাদ পূর্ণকুম্ভ দেখতে। সেখানে গিয়ে আমি এমন কিছু তথ্য সংগ্রহ করি যেগুলো অনেকের কাছে সেগুলো অজানা ছিল। তখন সত্যনারায়ণ আমার দোকানে যেত, আমার বড়বাজারে আমার দোকান ছিল, এখনো আছে। তা তখন আমি সত্যকে এই কথাগুলো বলি যে জানিস আমি এই অভিজ্ঞতাগুলো দেখলাম, এই হলো। সত্যু বলল আমি তোর জন্য একটা স্পেশাল পেজ করবো, তুই এগুলো লেখ, বলিস কি এইগুলো হয়? হ্যাঁ। তাই আমার মনে আছে যে শুধু কাগজই না, সত্যি একটা ছোট শান্তিপুর গাইড বলে বই বার করেছিল, তাতে সমস্ত শান্তিপুরের ডাক্তারের ঠিকানা, তারপর গুরুত্বপূর্ণ অফিসের ঠিকানা, তারপরে যে পরিচিত ছিল, সে বই আমার কাছে এখনো আছে। সেটা একটা কিন্তু শুধু কাগজ না, প্রতিচ্ছবির একটা মানে নজির। তারপরে একবার সত্যি বললো আনন্দবাজার বড় কাগজ বেরোয়, সেগুলো আমি একটা বড় কাগজ বার করবো, রাত সংখ্যা। সে সারা রাত জেগে সমস্ত কাগজে সে ছবি সাজিয়ে সে কাগজটা বার করা হলো। কাগজটা যখন বেরোলো তখন কয়েকটা বেশ এখানে একটি রয়েছে, একটা আমি দেখছিলাম যে এই কথাটাও বলেছিলাম, কোভিড কালে রাশের শহর সাজছে না। তা খুব ভালো লেগেছিল
বলে আমি ফোন করেছিলাম যে তুমি যে রাশের শহরটা দিলে না, এটা একটা নতুন একটা উপমা পেল আমাদের শহর। মানে আমরা যারা শান্তিপুরের সঙ্গে খুব জড়িয়ে গেছি, মানে একটা অদ্ভুত রকম ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকা আমরা সবাই, আমি খুব ক্ষুদ্র মানুষ, যারা আরো বড় মানুষজন আসছেন তাদের সঙ্গে জড়িয়ে থাকা, এই রকম ভাবে এক একটা শব্দ কেমন করে আমাদের জাগিয়ে দিতে পারে, আমাদের ভাবাতে পারে, আধা একটা নতুন শিরোনাম তৈরি করতে পারে, হ্যাঁ, সেটা আবার পড়তে ইচ্ছে করবে। অর্থাৎ একটা ভাষাগত দিক, একটা ভালোবাসার জায়গা তুমি তৈরি করো। ভালোবাসা থাকলেই তোমার ভাষা তৈরি হবে, ভালোবাসা থাকলেই তোমার খবর একটা অন্য চেহারা পাবে। এই চেহারাটা খুব গুরুত্বপূর্ণ। মানে আসলে আমরা সবাই কম বেশি সব শব্দই কম বেশি জানি, কেউ খুব বেশি জানতে পারে, কেউ খুব কমও জানতে পারে, কিন্তু সেই শব্দের ব্যবহার। প্রতিচ্ছবি পত্রিকাটা কেন এখনো জনমানসে এত সমৃদ্ধ, বেশি কিছু বুঝি না, দু একটা কথা বলবো। সেটা হচ্ছে খবর পরিবেশনা, লেখনী, এটা সতুদা খুবই সুন্দর, এটা বলার অপেক্ষা রাখে না। এবং সতুদা তখন বলতেন যখন আমরা কাজটা করতাম যে মানুষের কাছে সুন্দর এবং প্রাঞ্জল ভাষায় খবরকে পৌঁছে দিতে হবে। জটিল ভাষা বা সাধু ভাষা এগুলো দিলে মানুষের বুঝতে অসুবিধে হয়। তো সেইভাবে প্রাঞ্জল ভাষায় সংবাদকে পরিবেশন করতে হবে। এবং আর একটা বিষয় যেটা হচ্ছে সাংবাদিকের একটা সামাজিক দায়িত্ব, সাংবাদিকের একটা সামাজিক দায়িত্ব কিন্তু থাকে। সেটা কি, যে যতটা শুনলাম ততটা লিখবো না, যতটা দেখলাম ততটা দেখাবো না, কারণ আমার প্রতি সমাজের একটা দায়বদ্ধতা আছে। প্রায় 22-23টা বছর আগে প্রথম ছাপার অক্ষরে নিজের নামটা দেখেছিলাম প্রতিচ্ছবি। প্রথমত আমি স্বপ্ন দেখি প্রতিচ্ছবি রঙিন হবে। দ্বিতীয় কথা, এই হাত ধরে যখন চলতে শিখলাম, প্রতিচ্ছবির হাত ধরে, তারপর বেশ কিছু রাজনৈতিক লেখা যেমন দেখছি বলে আমি লিখেছি ছদ্মনামে। আর প্রতিচ্ছবির 37টা বছর চলছে, তার কারণ, সব থেকে বড় কারণ আমার মনে হয় সততা। সাংবাদিকতায় সততাটা ভীষণভাবে প্রয়োজন। আজকে রাজনৈতিক নেতৃত্ব অবশ্যই তো চাইবেন চাটুকারিতা, অবশ্যই চাইবেন, সব পক্ষই রয়েছে, কিন্তু সাংবাদিক এবং যে গণমাধ্যমের যে ছোট জায়গা লিটল ম্যাগে আজও কাজের স্বাধীনতা আছে। বড় সংবাদ মাধ্যমে সত্যদা যেমন কাজ করেছে, প্রায় 20টা বছর আমি কাজ করেছি, সেটা চাকরি, ওটা সাংবাদিকতা না। সাংবাদিকতা কোনটা? এই লিটল ম্যান, এই ছোট সংবাদপত্র, যেখানে স্বাধীনভাবে বলা যায় সাদাকে সাদা, কালোকে কালো, একদিন রঙিন হোক প্রতিচ্ছবি। নমস্কার। একটা কথাই বলবো, এই প্রতিচ্ছবির মধ্যে দিয়ে সত্যনারায়ণ বলি না, আমি সত্যিই বলি, সতু নিজেকে একটা পুরোদস্তুর সমাজকর্মী হিসেবে শান্তিপুরে প্রতিষ্ঠা করতে পেরেছে। কারণ শান্তিপুরে যে সমস্ত কম বেশি আর কি, যে সমস্ত সমাজ সেবামূলক কাজকর্মগুলো চলে, তাদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে যাওয়ার সুযোগ ঘটে প্রায়শই। আমি তো দেখি না এমন কোন অনুষ্ঠান আছে যেখানে সত্য নেই। তো সেদিক থেকে বোঝা যায় তার পরিচয় তো প্রতিচ্ছবিকে দিলেই ও নিজেই বলেছে, সবাই বলেছে, বান্না বলেছে কিভাবে যাত্রা শুরু করেছিল। স্বাভাবিকভাবেই এই সংবাদপত্রটা স্বাধীনভাবে চলছে, 37 বছর তো কম নয়, আমার বয়সও কম হলো না। সংবাদপত্রগুলো, ছোট ছোট সংবাদপত্রগুলো শুরু হয়, কিন্তু তাকে টিকিয়ে রাখা খুব কঠিন। আমরা ছোটখাটো যে একটা সময় একটা পত্রিকা শুরু করেছিলাম, পারিনি, শক্ত একটা কাগজ বা সংস্থা যাই বলুন বেঁচে থাকে, সেই কাগজটার উপর যদি আস্থার বিশ্বাসটা তৈরি না হয়, তাহলে কিন্তু সেই সংবাদপত্রটা বেঁচে থাকতে পারে। সংবাদপত্র স্বাভাবিকভাবে গণতন্ত্রের একটা মূল স্তম্ভ হতো, একটা স্তম্ভ মিডিয়া। স্বাভাবিকভাবে সেই সংবাদ পত্রটা বেঁচে থাকে, তাদের সংবাদের শিরোনাম কি হবে,
আর ছোট পত্রিকা তো ফার্স্ট পেজ আর ফোর্থ পেজ, কারণ মানুষ যখন নেয় প্রথম কথাটা দেখে পেছনটা উল্টে দেখে, ভেতরটা এডিটোরিয়াল এখন পড়া যাবে না, অনেক সময় লাগবে। তো এই যে খবরগুলো উপস্থাপনা, এই উপস্থাপনাটা কিন্তু একটা খুব বড় কাজ। আজকে তো এটা কারণ সমালোচনা করছিল, এখন তো সাংবাদিকরা সবাই নেমে পড়েছে। ওই পোর্টাল নিউজের কথা কি একটা বলছিল, উদাহরণ বলছিল মনে হয়, ঠিকই তাই। যে কোনো সংবাদপত্র পড়া হোক, পোর্টাল নিউজ হোক, আমার মন যদি সাড়া না দেয় দেখা, সেই সংবাদপত্রই বলুন, পোর্টাল নিউজ বলুন, আমি কিছুতেই জোর করে দেখতে পারবো না। কারণ মানুষের এখন সময় কমে যাচ্ছে, অস্বীকার করার উপায় নেই। সংবাদপত্র, ছোট সংবাদপত্রগুলো চালানো এখন খুব কঠিন, কারণ বড় সংবাদপত্রগুলো জেলার পাতা হয়ে গেছে। এই সকালবেলা থেকে এমন কোন দিন নেই যে বড় সংবাদপত্রে যারা জেলাগতভাবে রিপোর্টার আসে আমাদের ফোন আসে না। কারণ কি, দৈনন্দিন খবরটা তারা সঙ্গে সঙ্গে দিচ্ছে, সঙ্গে সঙ্গে প্রোগ্রামগুলো নিয়ে নিচ্ছে। আর এটা তো অস্বীকার করার উপায় নেই যে রাজনীতি মানে সবটা খারাপ নয়। রাজনীতি তো এখন সমাজের সবার সঙ্গে জড়িয়ে আছে, সুতরাং খবরটাও বেশি হবে, ধরে নিতে হবে। আমি যদি এই লাস্ট সংখ্যাটা বলি, লাস্ট সংখ্যাটা যদি দেখি চতুর্থ অবস্থা, তা যে 3টে না 4টে যে ক্যাপশন আছে, 3-4টের মধ্যে সবটা রাজনীতি আছে। পলিটিক্যাল নিউজটা থাকতেই হবে, কিছু করার নেই, এটা হবে না। পলিটিক্যাল নিউজ মানে সব পড়বো না, এর হয় না। এটা ভালো দিকটা তো ধরতে হবে। আর খবরটা যখন হবে, সমস্যার কথা নিশ্চিতভাবে হবে, সমালোচনা হবে, কিন্তু পাশাপাশি তার প্রতিকার বা নিরসনেরও একটা দিক নির্দেশ যদি কাগজ দিয়ে দেয় না, তাহলে সেই কাগজটার প্রতি আগ্রহটা বাড়ে, আস্থা বাড়ে, বিশ্বাস বাড়ে। আমার জীবনে আমি দেখেছি, শুধু এরকম অনেক কাগজ দিয়েছি, এটা পৌরসভার সমস্যার কথা বলছে, সেই সমস্যার দিক থেকে বলার পরে লাস্ট লাইন লিখছে, এইটা ওই এলাকার মানুষ বলছে এই কাজটা এইভাবে করা উচিত। ওই যে একটা লাইন দিয়ে দিল, আমি ওখান থেকে একটা সূত্র পেয়ে গেলাম যে ঠিকই তো বলছি, এটা দেখি তো, তাহলে আমি সবটা না পারি অন্তত 50% কাজটা আমি ওখানটা করে দিলাম। এই যে বিষয়টা সংবাদপত্রের উপর নির্ভর করে। আর সংবাদপত্রের একটা মূল গুণ হওয়া থাকা উচিত যে আমার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, কি রামের বিরুদ্ধে, কাজের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, কিন্তু যার বিরুদ্ধে সমালোচনা তার রিয়াকশন নিতে হবে। তার রিয়াকশন যদি না নেয়, সংবাদ এখন দেখি কেউ কেউ সংবাদ সঙ্গে সঙ্গে সংবাদটা পাচ্ছে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে, পোর্টাল ছেড়ে দিয়ে তার রিয়াকশনটা কিন্তু নিচ্ছে না, তাহলে খবরটা হলো অসমাপ্ত থেকে গেল। এই জায়গাগুলোকে কিন্তু ভীষণভাবে দেখার দরকার। কারণ সমাজের প্রতি, এখন অনেকে বলেছে, সমাজের প্রতি দায়বদ্ধতা কিন্তু ভীষণভাবে রয়েছে সাংবাদিকের। সেই সাংবাদিকের দায়বদ্ধতা না থাকলে কিন্তু সেই সংবাদটা পড়বে, 2 দিন পড়বে, সস্তা খবর, চমক খবর, চটুল খবর 2 দিন পড়বে, 3 দিন পড়বে, 4 দিন পড়বে, তারপর কিন্তু কেউ পড়বে না। এই জায়গাটাতে প্রতিচ্ছবি মেনটেন করার চেষ্টা করে মোরাললেস, এটাকে আরো যাতে বেশিভাবে করে দেখতে হবে। আর সত্যি ছিল না বলে আবার বলছি যে পোর্টাল নিউজটা বন্ধ যাতে না, সেটা দেখতে হবে। এবং এর জন্য সবাই মিলিয়ে আমরা সহযোগিতা করবো, কিন্তু প্রিন্ট মিডিয়াটাকেও চালু রাখতে হবে। ও দুটো ভালো কাজ করে, একটা 25শে বৈশাখ কবি প্রণামটা করে, আর একটা ওই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের বিশেষ করে জগদ্ধাত্রী পুজো আর রাস, এই দুটোর ধারাভাষ্যটা নিশ্চিতভাবে ও একাগ্রতা ভাবে চালাতে এবং দীর্ঘদিন ধরে চালিয়ে যাবে। এইটাও কিন্তু আমাদের কাছে একটা খুব পরম পাওয়া, এটা অস্বীকার করার উপায় নেই। আমি সামনেও স্তুতি করছি না, কিন্তু যেটা বাস্তব সেটা আমি করছি। তো যাই হোক, এখন সংবাদপত্র অনেক আসবে, অনেক যাবে, কিন্তু তার মধ্যে থেকে 37 বছর টিকে থাকা একটা বড় ঐকান্তিকতা না থাকলে, একাগ্রতা না থাকলে, নিষ্ঠা না থাকলে, সততা না থাকলে সেই জিনিস কিন্তু এইভাবে টিকিয়ে রাখা যায় না। আর স্বাভাবিকভাবে এখন মানুষের তো বেড়ে যাচ্ছে, উদাহরণ রঙিনের কথা বলছিল, খুব স্বাভাবিক, এখন তো রঙিন ছবি দেখতে চাইছে, আর ছবি না থাকলে কিন্তু সেই কাগজ থাকবে না। ও তো চেষ্টা করছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যাও চেষ্টা করছে, কাগজের সঙ্গে খবরের সঙ্গে ছবি যদি না থাকে তাহলে সেই কাগজ কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এইটা দেখতে হবে। এখন অর্থ তো খুব স্বাভাবিক, এখনো 2 টাকার কাগজ ওর আছে, 2 টাকায় বিক্রি হয়, তার অ্যাডভার্টাইজমেন্ট যতটা পাওয়ার সে তার মধ্যে থেকে করছে, ও তো লাভের জন্য করছে না, একটা সমাজের প্রতি দায়বদ্ধতার জন্য কাগজটাকে চালাচ্ছে। তো যাই হোক, এই কাগজগুলো চলুক ঠিক মতো, এবং পাশাপাশি পোর্টালটাও চলুক। আর আমরা তো আছি সবাই মিলে আছি বলেই তো সাহস পায়।